কাছে থাকলে কাছের মানুষ হওয়া যায় না। কাছের মানুষের দায়িত্ব পালন না করলে, তার খোঁজ না রাখলে সেই মানুষটা কখনো কাছের মানুষ হয় না। আর যে কাছের মানুষ কাছাকাছি থাকার পরও দায়িত্ব পালন করে না, তার খেয়াল রাখে না, সে হয় সবচেয়ে বড় পর। মামা, বড় ভাই মনে করে সে বাবার অনেক বড় দায়িত্ব পালন করে ফেলছে, কিন্তু সে ভুলে গেছে সে বাপের সাথে যে দায়িত্বটা পালন করছে সেটা আসলে বড় ভাইয়ের দায়িত্ব না। কাছের প্রতিবেশী আরেক প্রতিবেশীর প্রতি যে দায়িত্ব পালন করে সেই দায়িত্ব পালন করছে। বাবার প্রতি দায়িত্ব সে কখনোই পালন করেনি। কারণ সে যদি বাবার প্রতি দায়িত্ব পালন করতো তাহলে আমার আব্বা জীবনে কোনোদিন এই ঠাডা রোদের মধ্যে হাঁটতে হাঁটতে মরে যেত না। এমন কাকা, আব্বা, 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 কি তোমার? আব্বা, এই রোদের মধ্যে কাম করতে করতে গরমে কি কাম করা যায় কোন তো? আব্বা, তুমি এই রোদের মধ্যে কেন কাম করতেছিল? গরম লাগে না? সারা দিনই তো গরম, আমার কামগুলো কে করে দিব? কামলা রাখবা দরকার পড়লে। কামলা রাখুন, টাকা আছে, কামলা রাখতে টাকা দিতে হইব না? কি আর কমু তোমার বাপের কথা? যার পোলার এত টাকা পয়সা, এত বড় ব্যবসা, হের বাপে নাকি এই গরমের ভিতরে কামলা দেয়, কামলারাও এই গরমের ভিতরে পলায়া যায়, আর তোমার বাপে সারাদিন এই ক্ষেতের ভিতরেই পড়ে থাকে। খেতের আইলে দাঁড়ায়া হাইলার খবরদারি করা আর হাল নিজে ধইরা হাল বাওয়া এক জিনিস না। বড় ভাই খেতের আইলে দাঁড়ায়া হাইলার দেখাশোনা করতো, পান্তা ভাত কাঁচামরিচের ব্যবস্থা করতো। কিন্তু আমার বড় ভাই ভুলে গেছে ওই হালটা যে চাষ করতো, ওই হালটা যে ধরতো, সেটা তার স্বয়ং বাবা ছিল। তার বয়স হয়েছিল, হাল চাষ করার মতন কোনো ক্ষমতা ছিল। সন্তান হিসেবে, বাপের বড় পোলা হিসেবে ওই হাল ধরা তার দায়িত্ব ছিল, কিন্তু সে এটা করে নাই। আমি কি করব? আমি তো হাল বাইতেই শিখিনি। যেই মানুষটার পোলা কোটি টাকার মালিক, সেই মানুষটা 60 টাকার জন্য জমির থেকে শাক তুলা বস্তায় ভরা বাজারে নিয়ে যেত বিক্রি করার জন্য। আরে চাচা, কি আজকে আবার শাক নিয়ে বসছেন, লাউ নিয়ে বসছেন, পেঁপে নিয়ে আসছেন? চাচা, দীর্ঘ 30টা বছর আপনি ঢাকায় চাকরি করলেন, আপনার বড় ছেলেটারও দেখলাম প্রতিষ্ঠিত করছেন, হ্যাঁ? কিন্তু চাচা, এই যে আপনি এইভাবে শাকসবজি নিয়ে আসেন বাজারে প্রতিদিন, হ্যাঁ, একদিন দেখি যে কাঁঠাল নিয়ে আসেন কাঁঠাল বাজারে, আরেকদিন দেখি যে বেগুন নিয়ে আসেন, এগুলো কি আপনার সাথে যায়? মানিজ্যতার ব্যাপার আছে না? হ্যাঁ বাবা রে, যার ভেতরের কষ্ট সেই বুঝে। তুমি আমার কামটা করতে দাও। তুমি কি নিবা সেটা কও। শাক নিবা, লাউ নিবা না পেঁপে নিবা? পেঁপে নিলে একদম 20 টাকা, লাউ 30 টাকা, আর শাক সে 2 আটি আছে, আমার 15 টাকা দিবা। শাক চাচা লাগবো না, লাউটা দিতে পারেন, কিন্তু লাউয়ের যে অবস্থা দেখতেছি, তো আপনি যে দাম বলতেছেন, ওইখানে দিকে আসলাম যে দাম অনেক কম, আপনি একটু বেশি চাইতেছেন। 20 টাকার মধ্যে হইলে দিতে পারেন। বাবা রে, লাউটা 25 টাকাই দাও। গাছে থেকে কষ্ট করে ছিঁড়া নিয়ে আসি, আমার যে একটা পরিশ্রম, ওই পরিশ্রমের মূল্যটা অন্তত দাও। আচ্ছা দেন। নাও, হকা হয়ে গেল, তাও দিলাম। ভালো হয় না খারাপ হয়, শুধু আপনার দিকে তাকায় নিলাম চাচা। আমার দিকে তাকায় নিতে হইব না, গাছের লাউ খায়া মজা পাইবে। আচ্ছা ধরেন, গেলাম চাচা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুধু ওই বাবাই জান যার বড় ছেলে তার কাছে একজন প্রতিবেশী মাত্র। আচ্ছা বড় ভাই, এত কিছু খেয়াল করছো, এটা কি কোনোদিন খেয়াল করো নাই যে আব্বা জমি থেকে শাক তুলা কাঁধে কইরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতো? তুমি কি পারতা না? কম তুমি কি পারতা না? আব্বার হাতে 1000 টাকার নোট গুঁজে দিয়ে আব্বার কইতে পারতা না
এই যে টাকাটা নাও, বাজারে যাও, কি কি বাজার করা লাগে সব নিয়ে আসো। কই তোমার সামনে তো আব্বা যাইতো, তোমার সামনে আব্বা জমি থেকে শাক তুলে বস্তায় ভইরা মাথায় করে বাজারে নিয়ে গেছে। হোসেন, এই ব্যাপারে হালকা পাতলা আমরা কিছু জানি। হাসান কাজটা ঠিক করে নাই। হাসান চাইলে এই বয়সে তার বাপের অবসর দিতে পারত। শেষ বয়সে বেচারা একটু সুখ দেখে যাইতে পারলো না, তাই বলে ভিটে লিখে দেওয়ার ব্যাপারটা। মামা থামেন, আজকে আমার আর আটকেন না। এতদিন আমি কোনো কথা বলিনি, আমার বড় ভাইয়ের কোনো অন্যায়ের প্রতিবাদ করিনি, কিন্তু আজকাল যখন কথা উঠছেই তখন সব জটিলতা ভাঙানোর সময় আসছে। তার মতো পোলা থাকতে আমার বাপের বৃষ্টিতে ভিজতে হয়েছে, রোদে পড়তে হয়েছে। তার মতো পোলা থাকতে আমার বাপ জমি থেকে শাক তুলা বাজারে বিক্রি করতে গেছে। এই জন্য ভিটা লিখা দেয় নাই। ভিটা লিখা দেয় নাই কারণ বাপের প্রতি বড় ছেলের যে বিশ্বাস থাকা দরকার ছিল তার এক ফোঁটা আমার বড় ভাই রাখতে পারে নাই। এক সংসারে ভাত খাইয়া কোনো সন্তান যদি তার নিজের নামে জমি কিনে, সেই সন্তানের প্রতি বাপের কোনো বিশ্বাস থাকে না। আরে সংসারের বড় ছেলে হিসেবে প্রতিষ্ঠিত হইলে সব বাবা মায়ের স্বপ্ন থাকে সন্তানের প্রথম ইনকামের টাকা দিয়া জমি কিনবো, বাড়ি করব, সংসারে দুঃখ দূর করব। আর তুই তুই কি করছস? যা করছস নিজের নামে জমি কিনছস। বার তোর বাপে তোর কইছে তোর ভাই আছে, তুই তাই ঠকাইস না। তুই শুনছস? তুই কোনো কথা শুনস নাই। আরে জমি যে নিছস, এর টাকা তো বাড়ি গরু বেচার টাকা, ছাগল বেচার টাকা, তোর বাপের জমানো টাকা। সেই টাকা দিয়ে তো জমি নিছস। আর এই জমি নেওয়ার লেগে যত দৌড়াদৌড়ি করতেছে সবই তো তোর বাপে করছে, তুই করছস। এখন আপনাদের বিচারে কি মনে হয় বলেন? যতবার আব্বাই জমি কিনতে গেছে ততবার মামারা চাচারা সবাই একই কথা বলছে, কিন্তু তারপরও সে কারো কথা শোনেন। আর যেটা মন চাইছে সে সেটাই করছে। তার কথা ছিল সে আমার পড়াশোনা পড়াইবে, কিন্তু সেই যে ইন্টারে পড়ার পর থেকে কত কষ্ট করে, কত চাকরি বাকরি করে আমি নিজের টাকা দিয়া পড়াশোনা করছি, নিজে কষ্ট করে সংসারটা চালাইছি। আব্বা চিন্তা করছে ভিটার চারপাশে তার জমি, কিন্তু একটাও নিজের নামে নেই। তাহলে তার পরিবারে যে ছোট ছেলে আছে তার কি হবে? যদি আমার বাপের বিচারটা ভুল হয় তাহলে কিন্তু সেটা সংশোধনেরও সুযোগ আছে। আমার ভাগের একটা বিরাট অংশ আমি আমার বড় ভাইরে লিখে দিতে পারবো, কিন্তু আমার বড় ভাই কি পারবো তার এই ভুলটা সংশোধন করতে? সে কি চাইলেই তার ওই বাপের পাশে আর দাঁড়াইতে পারবো? বড় ভাই হিসেবে তার যেসব দায়িত্ব পালন করার কথা ছিল সে কি আর সেসব দায়িত্ব পালন করতে পারবো? পারবো। আর বোন, তুই কি জানিস তোর বিয়ের সময় আব্বা কি করছিল? জানিস না? এই যে এখানে জাননেওয়ালা লোক আছে, মামা একটু করে খুইলা কন, তোর বিয়ের টাকা ম্যানেজ করতে গিয়ে আব্বার কত কষ্ট হয়েছিল। এই কথাটাও তো ওগুলো সবার জানা উচিত। দুলাভাই, ছেলে পক্ষ আমার কাছে খবর পাঠাইছে, মায়া তাকে পছন্দ হয়েছে, তারা দিন তারিখ ঠিক করতে চায়। তাদের লগে দেন দরবারটা চুকাইতে পারলে তারা বিয়ার দিন তারিখটা দিত। মামা দিন দরবার মানে কি বুঝলাম না তো। বাবারে, এই সমাজে মায়া বিয়ে দিতে গেলে একটা লেনদেনের ব্যাপার থাকে, ছেলে পক্ষের কত রকমের দায় দাবি থাকে। ওনারা কি কোনো ধারণা দিছে কতর মধ্যে কি করতে চায়? না, তেমন কোনো স্পষ্ট করে ধারণা দেয় নাই, তবে তাদের কথা মতো বোঝা গেল লাখ-পাঁচেক টাকা তাকে চাহিদা। 5 লাখ টাকা? এত টাকা আব্বা দিবা কেমনি? টাকা তো আরো লাগবে, আত্মীয় স্বজন আইব,
বিয়ার খরচ, তাতে হিসাব করলে একটা বড় মাপের টাকা দরকার। আব্বা, বড় ভাই কি কিছুই দিব না? ওরে হিসাবের বাইরে রাখ। আমার মাইয়া আমারই বিয়া দিতে হইব। জমি বেচা ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। এত ভালো ঘর, এত ভালো ছেলে, এই সম্বন্ধটা আমি হাতছাড়া করতে চাই না। এত কষ্ট করে খায়া না খায়া এই জমি দিরাত গুলা করলাম, এই জমিগুলো দুলা ভাই, আমি খুঁজছিলাম কি হাসানের তো অনেক টাকা, হাসান যদি আমাকে কিছু সাহায্য করতো, বাদ বাকি টাকা আমরা সবাই মিলে জিল্লা ব্যবস্থা করে হালাইতাম। ওর কথা আর কইও না রফিক, ওর কথা আর তুইল না। চায়ের দোকানে তোমার বাপের সাথে আমরা কেউ তর্কে পারতাম না। রাজনীতি বলো, দেশ বলো, ইতিহাস বলো, কোনো বিষয়ে কথা উঠলে তার সাথে আমরা কেউ কথা বলে পারতাম না। আমরা শিক্ষকতা করি, কিন্তু তোমার বাপের লেখাপড়া একটু কম হইলেও সে যেসব বিষয়ে কথা বলতো আমরা কেউ তা পারতাম না। তোমার সেই বাপ বিচারে ভুল করতে পারে না। ভুল আমি করছি। আমার বাপ আসলে কোনোদিন ভুল করতে পারে না। আব্বা, আব্বা আপনি আমার মাফ করে দেন আব্বা। আব্বা আপনি আমার মাফ করে দেন। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, মাফ পাওয়ার যোগ্য না, তারপরও আব্বা আমি আপনার কাছে মাফ চাইতেছি আব্বা। আব্বা আপনি আমার মাফ করে দেন আব্বা। আব্বা আপনি আরেকটা বার ফিরে আসেন আব্বা, আপনি আমার আরেকটা বার সুযোগ দেন। ও আব্বা, আমারে আমি আপনার লাগে একটা এসি রুম বানাই দিব আব্বা। আপনারা আমি আর গরমে কষ্ট করতে দেব না। দুপুর বেলায় খাওয়ানোর পরে আমার বাপে ঘুমাইতে যাইতো, গরমে আমার বাপে ঘুমাইতে পারতো না, এত কষ্ট করতো। আব্বা তোমারে আর আমি শাক নিয়ে বাজারে বিক্রি করতে দিব, তোমারে শাক নিয়ে আমি বাজারে বিক্রি করতে দিব না আব্বা। তোমার আমি ভালো রাখবো আব্বা, তুমি আমার একটা বারের জন্য সুযোগ দাও। আপনি না মাফ করলে আমি কেমনে বাঁচবো আব্বা? আমি তো নিজে নিজের ক্ষমা করতে পারবো না। ও মা, ও মা, তুমি আমার মাফ করে দাও মা। মারে, ও মা, মা তুমি আমার মাফ করে দাও মা। আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি আম্মা, অনেক অবিচার করছি, অনেক কষ্ট দিচ্ছি, তোমার কাছে মুখ দেখানো তুমি আমার মাফ করে দাও। আমি জানি আমার পাপের ক্ষমা নাই, কিন্তু আমি তো তোমার পোলা, তুমি তোমার পোলাকে মাফ করে দিবা না মা, মাফ করে। তোকে ভুল বুঝতে পারছিস, আমার কিছু বুঝতে নাই। ওর যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তার প্রতি যে দায়িত্ব থাকে তাই সেগুলো সময় থাকতে পালন করতে হয়। যে আছে সে যেন সমানভাবে সে আগের অবহেলা যাতে না পায়, এটা একটু খেয়াল রেখে।